উন্নয়নের সুবিধাভোগী সমালোচকদের বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তৈরি হওয়ার আহ্বান। দোষী হলে বেনজিরকে দেশে ফিরতেই হবে, দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না, জানালেন ওবায়দুল কাদের। এবার জামায়াতে ইসলামীর রাজনীতিকে বিজ্ঞানসম্মত বললেন ফখরুল। শিবিরকে অনুসরণ করতে নেতাকর্মীদের পরামর্শ। ঘূর্ণিঝড় রিমালে ২০ জেলায় ৭,০০০ কোটি টাকার ক্ষতি। পায়রার ড্রেজিং এর অংশ জোয়ারের পলিতে ভরাট। আসছে বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ৫,০০০ কোটি টাকা। বাস্তবধর্মী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের সাথে নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনো বাকি। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দেন শেখ হাসিনা। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। নিজের হাতেই জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই চলে অন্তর্নিহিত কথা। উন্নয়ন অগ্রযাত্রার সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ। যেটা করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দোয়া করি। দুর্নীতিতে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনা ছাড়া আর কেউই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসান জানাচ্ছেন বাকিটা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতবিনিময়। তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎ সাহস দেখায়নি। এক্ষেত্রে শেখ হাসিনাই ব্যতিক্রম বলে মন্তব্য করেন তিনি। ৭৫ পরবর্তীকালে কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার, সেটা দেখিয়েছে।
সাবেক আইজিপি বেনজিরের প্রসঙ্গও উঠে আসে মতবিনিময় সভায়। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। সরকারি সহায়তায় বেনজির বিদেশে পালিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকার তুলে দিয়েছে মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। দুর্নীতি ও টাকা পাচারের সংস্কৃতি বিএনপি শুরু করেছিল বলেও জানান ওবায়দুল কাদের। এদেশ থেকে টাকা পাচারের দুর্নীতির যে সংস্কৃতি, এটা বিএনপি আমল থেকে শুরু হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার জামায়াতে ইসলামীর রাজনীতির সাফাই গাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জামায়াতের রাজনীতিতে বিশ্বাস না করলেও তাদের রাজনীতি বিজ্ঞান সম্মত। জামায়াত কর্মীদের অনুসরণ করতে নিজের দলের কর্মীদেরও আহ্বান জানান তিনি। সরকারের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা দুর্নীতিতে নিমজ্জিত। সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল। জামায়াতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন, তাদের স্টাডি সেল আছে, ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়, এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এগুলো কিন্তু আপনার চর্চাটা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত 6 উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পানি নামছে। তবে হঠাৎ বন্যায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ বানভাসী মানুষ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেট শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও কানাইঘাটের সুরমা, জকিগঞ্জে অমলশীত, বিয়ানীবাজারের শ্যাওলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা প্রশাসন জানায়, পানি কমলেও এখনও 6 উপজেলার 780টি গ্রাম প্লাবিত রয়েছে। 550টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে 4000 মানুষ। জয়নগরের রাস্তায় এর বাদে এই সমস্ত পানি খাইয়া কেউ পানিও দেয় না, কিচ্ছুও না। অবস্থা খুবই খারাপ। রাস্তা আমাদের যে কাউন্সিলর বাসার পিছনে জয়নগরের অবস্থা খুবই খারাপ। না না, এটা কিচ্ছু খাইছি না, ওইখানে আমরা ফিটকারি দেবটাই খাইতেছি। প্রতি বছরে এভাবে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সমালোচনা, লোকজন বাইরে বেরোতে পারতেছে না। সিলেট নগর ও শহরতলি এলাকার আশ্রয় কেন্দ্রে এখনো 500 মানুষ অবস্থান করছেন। ধীরে পানি কমায় দুর্ভোগ কমছে না। নগরের উপশহর সহ কয়েকটি এলাকার বাসাবাড়িতে পানি রয়েছে। মানে মেয়র আছেন, তারা কি দৃষ্টি আকর্ষণ করছি যে তান এগুলো পরিষ্কার মানে যেভাবে করা যায় আর কি, আর ড্রেনগুলো পরিষ্কার করা যায়। ঘরে দুয়ারে পানি উঠিয়া, তারপরে বাসাবাড়িতে আমাদের দোকানের মানে ভিতরে সহ পানি। সুরমা নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে বন্যার প্রাদুর্ভাব হয় ও ভয়াবহ বন্যা, বাসাবাড়িতে পানি নিমজ্জিত হয়। আমি মনে করি এটা স্থায়ী সমাধানের প্রয়োজন। পানি বাড়াছে, তাই মানুষের গাও ধরে গেছে। অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি আমরা, যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না পড়ে, না খেয়ে তার দিন কাটাতে হয়, এই ব্যবস্থাটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন। এদিকে বন্যার পানি কমায় ভেসে উঠছে ঢলের তাণ্ডবের ক্ষতচিহ্ন। আকস্মিক এই বানের তোড়ে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালে দেশের 20 জেলায় 6,880 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। টানা 36 ঘন্টার তাণ্ডবে এসব জেলার রাস্তাঘাট, বেড়ি বাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মহিবুর রহমান আরও জানিয়েছেন, উপকূলের বেড়ি বাঁধগুলো সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে। এমনকি পায়রা বন্দরের ড্রেজিং করা অংশ পলিতে ভরাট হয়ে গেছে রিমালের জোয়ারে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি। মোট 18 জনের প্রাণহানি হলেও অন্যান্য ক্ষয়ক্ষতি অঙ্কের হিসেবে বের করা কঠিন। তবুও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত নিয়ে আর্থিক মূল্যের একটা সংখ্যা দাঁড় করিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। যদিও সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানালেন প্রকৃত ক্ষয়ক্ষতি এরও ঢের বেশি। 6,880 কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি এবং আমরা এখন একটা কমপ্লিট একটা হিসাব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করতেছি। আজকেও আমরা সব মন্ত্রণালয় হিসাব পুরোপুরি পাই নাই বলে আরেকটা মিটিং আমরা 9 তারিখ দিয়েছি। প্রতিমন্ত্রী জানান উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো ভেঙে তো গেছেই, ঘের মালিকদের শত শত কোটি টাকার বিনিয়োগ ভেসে গেছে রিমালের তাণ্ডবে। উপকূল এলাকায় ঘেরের মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘেরের মালিক শত শত কোটি টাকা বিভিন্ন মালিকরা ইনভেস্ট করে আজকে নিঃস্ব হয়ে গেছে। এদেরকে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে আমরা আজকে কথা বলেছি। সরকারের সব বিভাগের সাথে সমন্বয় করে দুর্যোগ পূর্ব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এখন চলছে পুনর্বাসন কর্মকাণ্ড। সামগ্রিক বিষয়ে প্রতিবেদন দিয়ে 9 জুন প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের হয়তো 9 তারিখে আমরা চূড়ান্ত করার পর আমরা ওটা বসবো, তবে প্রশ্নটা করে ভাববো। আমরাও এটা নিয়ে চিন্তা করতেছি একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই বেড়িবাঁধ করার ব্যাপারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবারের প্রসঙ্গ বাজেট 2024-25। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রাজস্ব খাতে সত্যিকার অটোমেশনের পরামর্শ তাদের, জানাচ্ছেন তৌহিদুর রহমান। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল ভোক্তারা। আমদানি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার চেষ্টা চলছে। কিছুটা চাপে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আহরণে। এমন পরিস্থিতিতে 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 5.5 লাখ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করে বাজেট সাজাচ্ছে সরকার। চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। যদিও কয়েক দফা কাটছাঁটের পর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও বেশ খানিকটা দূরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 2,59,158 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 15.27% বেশি। এদিকে প্রাথমিক তথ্যানুযায়ী নতুন বাজেটে 5,40,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত 15,000 কোটি টাকা এবং কর বহির্ভূত নানা খাত থেকে আসবে আরও 45,000 কোটি টাকা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে কর জিডিপি অনুপাত 8% কম। রাজস্ব খাতে সংস্কার চান তারা। সরকারের যে পার্সপেক্টিভ প্ল্যান 41 আছে, সেখানে বলা হয়েছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও তারা 41-এ 21%-এর উপর নিয়ে যাবে। সরকার বর্তমানে আছে কত? 7.6। যদি সরকার রিফর্ম না করে এটা কমে 6.8-এ যাবে 41 সালে। আর যদি রিফর্মগুলো করে ঠিক মতো এটা বেড়ে 18% পর্যন্ত যেতে পারে। রিয়েল অটোমেশন, নট ম্যানুয়াল অটোমেশন না। সরকারের কর্মকর্তাদের সাথে ট্যাক্স পেয়ারের কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যবস্থা করা যাবে না, সবই হতে হবে লিখিতভাবে। ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দুইটাকে আমরা আলাদার কথা বলেছি। এটা এনবিআরকে আমরা অনুরোধ করেছি কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস জন্য আমরা মনে করি যে এটা দরকার। অটোমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদিকে প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় বাড়াতে নতুন বাজেটে ধনীদের উপর বাড়তি 25% কর আরোপের প্রস্তাব হতে পারে। তবে কিছুটা কমতে পারে প্রাতিষ্ঠানিক কর বা কর্পোরেট ট্যাক্স। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে।
দেশপ্রেম নিয়ে গড়ে উঠতে স্কাউটস সদস্যদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তাগিদ। দেখছেন সন্ধ্যা ৭:২১ সংবাদ। স্মার্ট নাগরিক হিসেবে টেকসই আর্থসামাজিক উন্নয়নে দেশপ্রেম নিয়ে গড়ে উঠতে স্কাউটস সদস্যদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আশা করেন লোভ, লালসা আর মাদকাসক্তি থেকে বেরিয়ে এসে আধুনিক ও সুশিক্ষায় গড়ে উঠবে আগামীর তরুণ প্রজন্ম। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সেবার ব্রত নিয়ে সুশৃঙ্খলভাবে নিরলস কাজ করে যাওয়া বাংলাদেশ স্কাউটসের সদস্য সংখ্যা এখন ২৫ লাখের অধিক। লক্ষ্য ২০৩০ সাল নাগাদ মানসম্পন্ন স্কাউটস তৈরি করা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংগঠনের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্কাউটিংয়ে কৃতিত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্কাউট সদস্যদের সর্বোচ্চ পদক রৌপ্য ব্যাঘ্র, দ্বিতীয় সর্বোচ্চ পদক রৌপ্য ইলিশ ও প্রেসিডেন্টস রোভার স্কাউটস পদক তুলে দেন দেশের চিফ স্কাউটস রাষ্ট্রপতি। বক্তব্যে রাষ্ট্রপ্রধান বলেন, দুর্গতদের পাশে দাঁড়ানো সুশৃঙ্খল এই বাহিনী ছড়িয়ে যাবে গ্রাম অবধি সাধারণের দোরগোড়ায়। নিজ নিজ দায়িত্বে হবে অনুকরণীয়। এই ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান 2030 অনুসারে স্কাউট সদস্য 50 লক্ষে উন্নীত হবে। তবে স্কাউট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও নিশ্চিত করতে হবে। এছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে। আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ সমাজ দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখবে আশা করেন রাষ্ট্রপতি। আমাদের ছেলে মেয়েদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে। সে লক্ষ্যে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। রাষ্ট্রপতির প্রত্যাশা, কাউন্সিল সভা থেকে নির্বাচিত নতুন নেতৃত্ব দক্ষতা ও যোগ্যতার সাথে স্কাউটিং আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নিজ নিজ অঙ্গনে নেতৃত্ব দিয়ে উপকারী মানুষ তৈরির কাজে আপনারা অনুকরণীয় আদর্শ রেখে যাবেন, এটাই আমার প্রত্যাশা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নারী সাংবাদিকদের সমস্যা সমাধানে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার পরামর্শ দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নারী সাংবাদিক কেন্দ্রের সম্মেলনে স্পিকার বলেন, যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়, তাই সবার আগে এ বিষয়ে প্রস্তুতি ও পরিকল্পনা রেখে পথ চলার আহ্বান জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু সম্মেলনের শুরুতে কেন্দ্রের কার্যাবলী তুলে ধরেন। এ সময় প্রতিটি গণমাধ্যমে অফিসে যৌন নির্যাতন বিরোধী কমিটি গঠন করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন কেন্দ্রের সভাপতি। যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ, যারা নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এডিটর্স, তাদেরকে নিয়ে যদি নারী সাংবাদিক কেন্দ্র একটি গোলটেবিল বৈঠক করেন এবং নারী সাংবাদিকদের যে বক্তব্যগুলো সেগুলো যদি তাদের কাছে উপস্থাপন করেন, তাহলে একটা কার্যকর দিকে এটা অগ্রসর হবে। যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রতিটি গণমাধ্যমে যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন করতে হবে। ভবিষ্যতে নির্বাচনী আইন সংস্কারে পরামর্শ দেবে নির্বাচন কমিশন। ইভিএমে ভোট করার ব্যাপারেও পরবর্তী কমিশনকে পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে বৈঠক শেষে ঐক্যমত্য প্রকাশ করে সিএসি বলেন, জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। জানাচ্ছেন শিউলি শবনম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের সফলতা ব্যর্থতা, সার্বিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময়।
বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক জানান, একদিনে জাতীয় নির্বাচন না করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ধাপে ধাপে করা যায় কিনা সে বিষয়ে ইসির সাথে আলোচনা করেছে টিআইবি। প্রয়োজনে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনারও পরামর্শ দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এমনকি স্পেসিফিক্যালি বলেছেন যদি 5 দফা হয় তাহলে নির্বাচন আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে। ঐকমত্য প্রকাশ করে সিইসি বলেন, এর ফলে অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন সহ নির্বাচনী ব্যবস্থাপনা আরও সহজ হবে। মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো, সেদিক থেকে কিছুটা সহজ হবে। সেটা হচ্ছে স্ট্যাগার্ড ইলেকশনের মাধ্যমে। পদ্ধতিগত উন্নয়ন করা গেলে নির্বাচন আরও সুন্দর হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাবেও টিআইবির সাথে একমত ইসি। চলে যাওয়ার আগে আমরা কি দেখলাম, কি পেলাম, কিভাবে সমালোচিত হলাম, কিভাবে সাজেশন পেলাম, সেগুলো নিয়ে আমরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতার অবসান না হলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে এবং নির্বাচনী ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরবে না বলেও মন্তব্য সিইসির। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এত প্রকট বৈরিতা অনর্থক কোনো প্রকল্প নয়, সাধারণ মানুষের উপকারে আসে এমন সব প্রকল্প নিয়ে কাজ করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বাজেট পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন আরও জানান, এবার আর কোনো অহেতুক প্রকল্প নেওয়া হবে না। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতি মাসে অল্প করে হলেও প্রতিটি প্রকল্পের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেবার পরিকল্পনাও স্বাস্থ্যমন্ত্রীর। বাজেট আমার অর্থ বছরে বাজেট আমি কিভাবে চালাবো সেটা আমি বলতে পারবো। আগে কি হয়েছে না হয়েছে আমি সে ব্যাপারে কোনো কথা বলবো না। আমি অহেতুক কোনো প্রকল্প নিব না যেটা আমি প্রকল্প নিয়ে কাজ শেষ করতে পারবো না। সুতরাং আমার নির্দেশই থাকবে আমরা সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো যেন আমি অর্থ বছরে টাকাটা আমি শেষ করতে পারি। 2-1 মাসের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। রাজধানী মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত অবৈধ অর্থ স্থানান্তর, অনলাইন জুয়া নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, মানি লন্ডারিং সম্পর্কিত মামলাগুলোর সব তথ্যই সিআইডির কাছে আছে। তাছাড়া মানব পাচারকারী, মাদক সেবনকারী ও খুচরা বিক্রেতা সহ গডফাদারদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। মানি লন্ডারিং রিলেটেড, এমএফএস রিলেটেড যেসব মামলাগুলি আমাদের এখানে হয়েছে এর একটা ডাটা আমাদের কাছে আছে, তাও কম না, অনেক। এই মুহূর্তে আমি একজ্যাক্টলি বলতে পারবো না, তো অনেক মামলা হয়েছে এবং অনেক আমরা রিকভারিও করেছি, তাদের বিরুদ্ধে মামলাও করেছি এবং এই রিলেটেড তাদের অ্যাকাউন্ট সম্পত্তি যা আছে এটা মোটামুটি আমরা ফ্রিজ করেছি। এইটা আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। এটা আমরা সম্ভবত 2-1 মাসের মধ্যে এটা তদন্ত শেষ করে আমরা রিপোর্ট চার্জশিট দিয়ে দেবো বা রিপোর্ট দিয়ে দেবো। বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ ঘিরে জমে উঠেছে কেনাকাটা এবং সেখানে ভিড় বেড়েছে ফ্যাশন হাউসে। বিক্রি বাট্টায় কিছুটা ভাটা থাকলে বাহারি রং আর নজর কাড়া সব ডিজাইনের সমাহার এক ছাদের নিচে। আর এমন দিনগুলোতে দারুণ সব অফার নিয়ে গ্রাহকদের পাশে আছে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ, জানাচ্ছেন রাসেল খান। করা নাড়ছে ঈদুল আজহা। বাহারি সালোয়ার কামিজ আর 3 পিসের সমারোহ। ঈদে এসব পোশাকের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। ক্রেতার চোখ গরমে মানানসই পোশাকের দিকে। ঈদ ঘিরে কামিজ, কুর্তি এমনকি শাড়ির পসরা সাজিয়েছেন দোকানিরা। উঠতি বয়সী সবার প্রিয় ফ্যাশন হাউস সাদা কালো।
বেইলি রোডের এই সাদা কালো আউটলেটটিতে পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন অর্নামেন্টও রাখা হয়েছে। এক দোকানে বসেই ক্রেতারা পছন্দ মতো ঈদের সব প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন। মেয়েদের পাশাপাশি ছেলেদের কাছেও প্রতিষ্ঠানটির পণ্য সমানতালে জনপ্রিয়। আছে নানা কারুকাজের পাঞ্জাবি পাজামা, রয়েছে ছোটদের জন্য বৈচিত্র্যময় কালেকশন। ঈদ মানে তো পাজামা পাঞ্জাবি এগুলো দেখা, তো আসলে ঈদের জন্যই আসছি, একটু ফ্রি টাইম আছে আজকে বন্ধের দিন, এই জন্য ঘুরতে আসলাম, দেখলাম যদি পছন্দ হয় নিয়ে নিব। সাদা কালোর এই আউটলেটে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ঝটপট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। বিকাশে অফার দিয়েছে 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর ঈদের জন্য আমরা প্রতি ইভেন্টেই হচ্ছে নতুন কালেকশন করে থাকি। এবারের কোরবানি ঈদ উপলক্ষে হচ্ছে আমাদের নতুন পাঞ্জাবি করা হয়েছে, 3 পিস শাড়ি, ফতুয়া, বেবিদের কামিজ। কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন 200 টাকা ক্যাশব্যাক। আমি অনেক কেনাকাটাই সাদা কালো থেকে করি, আর এখন যেহেতু একটা বিশেষ অফার আছে, বিকাশ থেকে কেনাকাটা করলে 1000 টাকার কেনাকাটা করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে 200 টাকা। এ কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুন্দর অফার। কেনাকাটায় ক্যাশব্যাক অফার বাড়তি আনন্দ যোগ করে জানান ক্রেতারা। সব উৎসবই তো আমাদের জন্য স্পেশাল হয়, তো সামনে আমাদের ঈদুল আজহা আছে। আমার সাদা কালো অলওয়েজ এই ব্র্যান্ডটা পছন্দ হয়, ওদের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো, এখন দেখতেছি অনেক ইমপ্রুভ হয়েছে আরও বেশি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিরতি, যখন ফিরছি তখন যা থাকছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিতে চান ভোটাররা। আদালতের দোষী ট্রাম্পের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী, ফুলে ফেপে উঠছে নির্বাচনী তহবিল। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। দিনরাত প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন চলমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। 21-এর প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন রত্না জামান। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন নবীন প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তরুণদের নিয়ে ভোটারদের কাছে নিজের ভাবনার কথা তুলে ধরেন শোভন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার বিকল্প নেই। তরুণদের অনেক পরিকল্পনা, অনেক পরামর্শ নিচ্ছি, যেটা আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি কাজে লাগানোর চেষ্টা করব। 5 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভোটার যাতে না যায়, তারা নিজেরাই শীল সাপড় মেরে তারা তাদের প্রার্থীকে পাশ করে দেবে। এদিকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন 23 জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুস্থ, নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে পাস করব, এটাই আমার আশাবাদী। এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। যদি নির্বাচিত নাও হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারিদিকে ব্যাপক সাড়া, জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী, সাধারণ জনগণ
যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আমি বিপুল ভোটে জয় হব। উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান সাধারণ ভোটাররা। একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে নিতে চাই। যোগ্য এবং যাকে ডাকলের কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের নির্বাচন। রত্না সামান, 21 টেলিভিশন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পাওয়ায় 6টি সেলাই লেগেছে পেসার শরীফুল ইসলামের। ভিডিও বার্তায় বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, শরীফুল কবে ম্যাচে ফিরবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও 2 দিন। শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসেনসারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়নের সুবিধাভোগী সমালোচকদের বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তৈরি হওয়ার আহ্বান। দোষী হলে বেনজিরকে দেশে ফিরতেই হবে, দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না, জানালেন ওবায়দুল কাদের। এবার জামায়াতে ইসলামীর রাজনীতিকে বিজ্ঞানসম্মত বললেন ফখরুল। শিবিরকে অনুসরণ করতে নেতাকর্মীদের পরামর্শ। ঘূর্ণিঝড় রিমালে 20 জেলায় 7,000 কোটি টাকার ক্ষতি। পায়রা ড্রেজিং এর অংশ জোয়ারের পলিতে ভরাট। আসছে বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য 5 লাখ কোটি টাকা। বাস্তবধর্মী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল।